স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। সংখ্যাটা শঙ্কা জাগানোর মতনই। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 762 শিশু, আর হাম শনাক্ত হয়েছে এমন সংখ্যা 150 জন। তার মানে দাঁড়াচ্ছে প্রতি ঘন্টায়, গেল 24 ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় 32 শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। প্রতি ঘন্টায় তার ভেতর থেকে 6 জনের বেশি হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আমরা পরিস্থিতি এবং টিকা কার্যক্রম সবটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আইডিসিআর এর সাবেক বিভাগীয় কর্মকর্তা ডক্টর মুশতাক হোসেন এবং আছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক শাহানুর শারমিন। দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অধ্যাপক শাহানুর শারমিন, আপনাকে দিয়ে আলাপটা একটু শুরু করতে চাই। প্রথমত আমরা দেখতে পাচ্ছিলাম 24 ঘন্টা যে হিসাবটা আসলে সরকারিভাবে আমাদেরকে জানানো হচ্ছিল, সেখানে হাম শনাক্ত হয়েছে 150 জনের। তার মানে ঘন্টা প্রতি হিসাব করলে সেটা আমরা দেখতে পাচ্ছি 6 জনেরও বেশি। একটু বলবেন মানে পরিস্থিতি এরকমটা কেন হচ্ছে? মানে আমাদের বাবা মারা দেরিতে বুঝতে পাচ্ছেন যে হামাক্রান্ত হয়েছে শিশু, দেরিতে হাসপাতালে আনা, নাকি সাধারণ জ্বরের সাথে এটা মিলিয়ে যাওয়া, নাকি আমাদের চিকিৎসা এবং চিকিৎসা ব্যবস্থা দুটোর মধ্যে আসলে হিমশিম খেতে হচ্ছে আমাদের, নাকি হামটা চরিত্র বদলেছে? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে হাম জিনিসটা একটু অন্যরকম কেন, এই যে আমাদের ইপিআই শিডিউলে যে সমস্ত রোগগুলো রয়েছে তার মধ্যে আমি বলবো যে সবচেয়ে সংক্রামক কিন্তু হাম। এবং হামের একটা ব্যাপার হচ্ছে যেটা যখন জ্বরটা আসে তার 3-4 দিন আগে থেকে হাম কিন্তু ছড়াতে থাকে এবং ফুসকুড়ি ওঠার আগ থেকেই হাম সংক্রামক হয় এবং একজন হাম রোগী বা 18 থেকে 20 জনকে সংক্রমিত করতে পারে এরকম বলা হয়। এবং এখন আসলে যে সিজনটা রয়েছে, এখন শিশুদের এমনিতেই নানা জ্বর, জারি, ঠান্ডা, কাশি হয়েই থাকে। তো এবং জ্বরের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত বোঝাও যায় না। সবকিছু মিলিয়ে অন্য জ্বরের সাথে মিলিয়ে ফেলছেন এবং মা বাবারা কখনো কখনো বুঝতে দেরি করছেন। এগুলো তো ব্যাপার হতেই পারে। তবে এখনকার পরিস্থিতি আমি যেটা বলতে পারি যে সবাই কিন্তু বেশ সচেতনই আছে। কিন্তু কখনো কখনো বাচ্চাদের ক্ষেত্রে এটা যেহেতু 6 মাসের ছোট শিশুদের হচ্ছে, শিশুদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা আসলে তাদের কমপ্লেন্ট গুলো বলতে পারছে না। যখন যেটা প্রোড্রোমাল পিরিয়ড শুরু হচ্ছে, তার খারাপ লাগছে, গায়ে ব্যথা হচ্ছে অথবা শরীর ম্যাজম্যাজ করছে, তখন যে শিশু বলতে পারছে না, যার কারণে যখন জ্বরটা উঠছে অর্থাৎ একটু যখন রোগটা এগিয়ে যাচ্ছে তখনই এটা মা বাবার গোচরীভূত হচ্ছে বা যাচ্ছে। আমার মনে হয় যে পরিস্থিতি এই জন্যই একটু বেশি ঘোলাটে হচ্ছে, কারণ শিশু এদেরকে বোঝা বা এদের কষ্টগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া একটু কঠিন মা বাবার, এমনকি মা বাবার কাছেও। সেই জন্যই আমার মনে হয় যে এই পরিস্থিতির উদ্ভব হচ্ছে। খুব স্পষ্ট বক্তব্য। আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন বাবা মাদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে তারা আসলে কিভাবে বুঝতে পারবেন কোন সময় গিয়ে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্তটা নিতে হবে, আগে থেকে কিভাবে সতর্ক থাকা যায়, এই বিষয়ে একটা পরামর্শ আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ডক্টর মুশতাক হোসেন, একটু বলবেন মানে প্রথমত হাম তার চরিত্র কতখানি বদলানো, যেই হামটা দেখা যাচ্ছে এটা কি আগের যে সময় হাম হতো তার সাথে কোন কোন জায়গায় অমিলটা আপনি দেখতে পাচ্ছেন, সংক্রমণের দিক থেকে কি কি পরিবর্তন, এবং যে প্রক্রিয়ায় টিকাটা দেয়া হচ্ছে আপনার বিশেষ কোনো পর্যবেক্ষণ আছে কিনা, কোন প্রক্রিয়া দিলে আরো ভালো ফলাফল মিলতো বা মিলবে? জি ধন্যবাদ। হামের জেনোম সিকোয়েন্স এখনো পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে, পরিবর্তন ধরা পড়ছে না। বিশ্বব্যাপী কিন্তু দেখা যাচ্ছে যে 9 মাসের নিচের বাচ্চারা অধিক সংক্রমিত হচ্ছে। এটা একটা রোগতাত্ত্বিক ব্যাখ্যা এটা হতে পারে, সেটা হচ্ছে যে যখন একসঙ্গে অনেক মানুষ একটা নির্দিষ্ট ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বা যে কোনো ব্যাকটেরিয়া বা মাইক্রোঅর্গানিজম দিয়ে, সেটা খুব শক্তিশালী হয়ে যায়। আমরা দেখেছি অনেক মানুষ যদি একত্রিত হয়ে যায়, উত্তেজিত হয়, তারা অনেক মানে খুব শক্তিশালী একটা কাঠামো মানে ভেঙে ফেলতে পারে গায়ের শক্তি দিয়ে, যন্ত্র ছাড়াই। এই যে ভাইরাস যদি একসঙ্গে অনেক মানুষকে আক্রান্ত করে, সেটা অনেক শক্তিশালী হয় এবং প্রতিরোধের যে দেয়ালটা, ইমিউনিটি ওয়ালটা, সেটা দুর্বল করে ফেলে। ফলে যারা টিকা দিয়েছে তারাও আক্রান্ত হতে পারে। এখন কিন্তু বাংলাদেশ সেটাই চলছে। তবে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আমাদের মৃত্যুর হারটা বেশি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অতিমাত্রায় কেন্দ্রীভূত। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় এ ধরনের রোগের চিকিৎসা আমরা জোর দিই না, গুরুত্ব দিই না, সেটা। আর টিকার যেটা বলছেন, দেখুন টিকা তো মাত্র দেয়া শুরু হলো। টিকার ফলাফলে যে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হার্ড ইমিউনিটি, অর্থাৎ দলবদ্ধ যে প্রতিরোধের দেয়াল, ভাইরাস যেভাবে একত্রিত হয়ে যারা আগে থেকে টিকা দিয়েছে ওদেরকে যেমন দুর্বল করে ফেলতে পারে, প্রতিরোধের দেয়াল ভাঙতে পারে, আবার
শতকরা 95% এরকম একটা মাত্রায় যদি আমরা টিকা দেই, ভ্যাকসিন দেই, সেটাও কিন্তু অনুরূপভাবে উল্টো প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। আচ্ছা। যে শতকরা 5 জন লোক বাদ থাকলেও শতকরা 95 জনে 5 জনকে আগলে রাখতে পারে। অর্থাৎ একটা জায়গায় মানুষকে যদি আমরা কোনো হাতিয়ার দেই কোনো কিছু করার জন্য, 100 জনকে দিলে হয় না, আমরা 40-50 ভাগ দিলে বাকিরা সুরক্ষিত থাকে। তা টিকাও যদি আমরা হামের ক্ষেত্রে 95 জনকে দিতে পারি তাহলে বাকিরা সুরক্ষিত থাকবে। এই টিকার ফলাফল পেতে কিন্তু আমাদের কমপক্ষে 1 মাস সময় লাগবে। টিকার যে প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে আসবে বাচ্চাদের একটা কাঙ্ক্ষিত মাত্রায় দেওয়া, সেটা মিলিয়ে কিন্তু এখনই টিকা দিচ্ছি, এখনই হামের রোগী কমে যাবে, আর মৃত্যুর সংখ্যা কমতে আমাদের আরো 1 মাস দেরি হবে। কারণ ইতিমধ্যেই যারা ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছেছে, জরুরি অবস্থায় পৌঁছেছে, তারা তো একটা হাসপাতালে আসছে বা হাসপাতালে নেই। হাসপাতালে যারা নেই তারা হয়তো অবস্থা খুব খারাপ হবে তাড়াতাড়ি, আর যারা হাসপাতালে আছে ডাক্তাররা প্রাণপণে চেষ্টা করছেন যে বাঁচিয়ে তুলবার জন্য, তারপর হয়তো তারা মানে 1.5 মাস 2 মাসের মাথায় তাদের অবস্থা খারাপ হচ্ছে। এখন যেসব শিশু মারা যাচ্ছে, এই আপা হাসপাতালে আছে, তিনি ভালো বলতে পারবেন জি। হাসপাতালে ভর্তি হওয়ার কতদিন পরে মারা যাচ্ছে। তো হিসাব আমাদের যেহেতু ইনকিউবেশন পিরিয়ড, তারপরে আপনার যে হামের টিকা দেওয়ার পরে তার শরীরে ইমিউনিটি ডেভেলপ করা, এই সব কিছু মিলিয়ে রোগতাত্ত্বিক ভাবে বলা যায় রোগটা কমে যাবে 1 মাসের মাথায়, মৃত্যুটা কমে যাবে 2 মাসের মাথায়। এখনই তাৎক্ষণিক ফলাফল তো আমরা এখন পাবো না। একটা কাজ শুরু হয়েছে, সবাই ভালোভাবে করবে, নিশ্চয়ই আমরা দ্রুততম সময়ের মধ্যে ফলাফলটা পাবো। চমৎকার। আসলে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন, কারণ আজকে আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাঁটছিলাম তখন সবাই আসলে এই প্রশ্নটাই করছিলেন যে টিকা তো দেওয়া হচ্ছে, সুফলটা কবে মিলবে। এবং আমরা বুঝতে পারছি প্রাদুর্ভাব 1 মাসের মতো হয়তো কমে যাবে, এবং মৃত্যু যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটা ঠেকানো, সেটা হয়তো 2 মাসের মধ্যে আমরা ফলাফলটা পাবো। আপনি খুব চমৎকার করে বলছিলেন। আমি এই জায়গায় একটু অধ্যাপক শাহানুর শারমিন আপনার কাছে আসি। ডাক্তার মুশতাক হোসেন বলছিলেন যে আক্রান্ত হওয়ার কোন পর্যায়ে গিয়ে মারা যাচ্ছে বা কখন ভর্তি হতে হচ্ছে, এর জাতীয় কোনো পর্যবেক্ষণ আপনার আছে কিনা? পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে একটা বার্তা আপনার কাছ থেকে চাই, কারণ তারা হয়তো বুঝতে পাচ্ছেন না, কারণ স্বাভাবিকভাবে আপনি বলছিলেন যে শিশুরা তো নিজেদের সমস্যার কথা বলতে পারে না, তা বুঝে নিতে হয়। কি পরামর্শ দেবেন? আসলে হাম হওয়ার পরে আমরা যেটা বলি যে ভাইরাস কিন্তু শিশুদের মারছে না, এটার জটিলতা থেকে শিশুদের মৃত্যু হচ্ছে। এবং যেহেতু শিশুরা একদমই ছোট, যার কারণে যেটা সবচেয়ে বেশি যেটা হচ্ছে নিউমোনিয়া হচ্ছে, অক্সিজেনের অভাব বা ফুসফুসের যেই সমস্যা, শ্বাসকষ্ট, এগুলোতে আসলে শিশু মৃত্যুর হারটা বেশি। তবে ঠিক কতদিনের মধ্যে বা কিভাবে হচ্ছে এই জিনিসটি, এটি আসলে এখনো আমি মনে করি যে বলার সময় আসেনি। আর আমি নিজেও আসলে, যেহেতু আমি শিশু বিশেষজ্ঞ নই, সেহেতু আমি নিজে এখনো বলতে চাচ্ছিও না এই বিষয়ে। আচ্ছা। তবে এটির সাথে সাথে মৃত্যু ঘটায় না। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে হাম হলে কিন্তু আরো দুটো জিনিস হয়, যে শিশুর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিশুর ভিটামিন ই এর সংকট দেখা দেয়। অতএব এটার একটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া আছে, যে শিশু রোগের প্রতি আরো সেন্সিটিভ হয়ে যাচ্ছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে তার একটা দীর্ঘমেয়াদী আরেকটু জটিলতার মুখোমুখি হবে কিনা, এটাও কিন্তু একটা দেখার বিষয়। এগুলো কিন্তু আসলে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো। আর একটা টিকাদান কেন্দ্রের মধ্যে, টিকাদানের মধ্যে যে এই সবগুলো যে রোগ রয়েছে, এই হামের প্রাদুর্ভাব এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে অন্য রোগগুলোরও কিন্তু প্রাদুর্ভাব হতে পারে, কারণ হাম হচ্ছে সবচেয়ে সংক্রামক। এবং যখনই টিকাদান কর্মসূচিগুলোর মধ্যে একটু ঢিলেমি দেখা গিয়েছে বা এগুলো ব্যাহত হয়েছে, এই হাম এসে বুঝিয়ে দিল যে অন্য রোগগুলো কিন্তু পর্যায়ক্রমে আক্রমণ করতে পারে। অতএব আমাদের আসলেই সচেতন হতে হবে। তো এই প্রসঙ্গে আমি বাবা মাদের যেটা বলতে চাই, যে শিশুদের আসলে বোঝা যায় না, তো সবার আগে আসলে খুব খেয়াল রাখতে হবে। আর হামের চিকিৎসা নেই বলতে আমরা ভাইরাসকে মেরে ফেলার জন্য কিছু করতে পারি না, প্রতিরোধটাই হচ্ছে সবচেয়ে বেশি আসল। এবং হয়ে গেলে পরে আমরা বলি সাপোর্টিভ ট্রিটমেন্ট। তো প্রতিরোধ করার জন্য যেটা, যে শিশুদের আলাদা রাখা, যে আমি সংক্রমণ হতে দেব না, এই চিন্তাটি মাথায় রাখা খুব জরুরি। যদিও আমাদের দেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এই ব্যাপারটা মানে এনশিওর করা খুব মুশকিল হয়ে পড়ে। আর আরেকটা হচ্ছে খুব সতর্ক দৃষ্টি রাখা শিশুর দিকে, যে শিশু কোনোভাবে একটু আনওয়েল লাগছে কিনা, অসুস্থ লাগছে কিনা, শিশু কান্না বেশি করছে কিনা, চোখগুলো লাল হচ্ছে কিনা, চোখ থেকে পানি পড়ছে কিনা,
নাক থেকে পানি পড়ছে কিনা। আর আরেকটা হচ্ছে যে আমরা থার্মোমিটারে জ্বরটা সাধারণত মাপি না। আমরা যেটা করি মাথায় হাত দিয়ে অথবা গায়ে হাত দিয়ে জ্বরটা বুঝে আমরা বলে ফেলি যে জ্বর নেই। আমি অনুরোধ করব, যদি আপনার শিশু এতটুকু খারাপ মনে হয় বা সন্দেহ হয়, জ্বর মাপুন। 6 ঘন্টা পর পর শিশুর জ্বর দেখুন আপনি। যদি দেখেন যে জ্বর স্বাভাবিকের চেয়ে বেশি, অবশ্যই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা স্থানীয় হাসপাতাল বা শিশু কেন্দ্র যেখানে খুশি আপনাকে যেতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে শিশুর টিকাদান যে কোনো মূল্যে এনশিওর করতে হবে, কারণ সবাই মিলে যদি আমরা টিকা দিই, 95 ভাগ যদি টিকা দেই, তাহলে কিন্তু যারা টিকা দেয়নি তাদেরও আমরা সুরক্ষা নিশ্চিত করতে পারি। এই টিকাদানটা স্যার যেটা বলছি না, আসলে একটা দেয়ালের মতো, সবাই মিলে আমরা এই দেয়ালটা করি। কেউ যদি না করি, দেয়ালের কয়টাই খসে পড়লে পুরো দেয়ালটাই খসে পড়বে। এই জন্য এখানে মা বাবার সচেতনতার দিকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদম, একদম। এবং আসলে এই বার্তাটাই প্রয়োজন ছিল বাবা মাদের উদ্দেশ্যে আপনাদের পক্ষ থেকে, কারণ এই কঠিন সময়ে কিছুটা আশাবাদের এবং সাবধানতার প্রয়োজন রয়েছে। ডাক্তার মুশতাক হোসেন, দুটো বিষয় অনেকে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চাইছেন এবং সাধারণ মানুষের সাধারণ প্রশ্ন, কিন্তু তাদের কাছে এটা যৌক্তিক। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাওয়া, করোনা যেমন টেস্ট করা যেত, হাম কিভাবে টেস্ট করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই টেস্ট করা যায়। তবে এটা সাদা চোখেই আমরা নিশ্চিত হতে পারি, গায়ে লাল যে ছোপ ছোপ ছোট ছোট ঘামাচি দানার মতো। টেস্ট অবশ্যই আছে। বা আমাদের যে ল্যাবরেটরি নিশ্চিত হামে মৃত্যু, এটাগুলো টেস্ট করা, কিন্তু মৃত্যুর পরে টেস্ট করা যাচ্ছে না। বাংলাদেশে সেটা মানুষ এটা অ্যালাউ করে না, কিন্তু করা যায়। আরটিপিসিআর পদ্ধতি সবচেয়ে ভালো পদ্ধতি, তবে আইজিএম দিয়েও করা যায়, সেটা অতটা কাজে নাও লাগতে পারে আরটিপিসিআর করা। কিন্তু একসঙ্গে যদি আমরা একটা এলাকা থেকে, একটা পাড়া থেকে অনেক বেশি হামের রোগী আনি, সবাইকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে যদি একজনকেই টেস্ট করে আমরা পজিটিভ পাই, তাহলে আমরা বলতে পারবো বাকিরাও হামের পজিটিভ রয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য টেস্টের প্রয়োজন রয়েছে। এটা কি হাম নাকি রুবেলা নাকি অন্য কোনো, যেখানে লাল ফুসকুড়ি হয়, সেটি চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। কিন্তু একজন রোগী, তার অভিভাবকদের এই বিষয়ে খুব উদ্বিগ্ন হয়ে ল্যাবরেটরিতে ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। আপনি একজন চিকিৎসককে দেখান, তারা অভিজ্ঞ মানুষ, তারা বলতে পারবেন হাম। এবং হামের তো সরাসরি আপা বললেন যে ভাইরাসকে মোকাবেলা করার সরাসরি কোনো ঔষধ এখন আবিষ্কৃত হয়নি, কিন্তু তার যদি অসুবিধা থাকে, শ্বাসকষ্ট হলে তাকে অক্সিজেন বর্ণনার বিষয়, বা তার যদি অন্য ইনফেকশন থাকে তাকে ওষুধ দেওয়া হবে। তার ডায়রিয়া হলে সেটা ডায়রিয়া ম্যানেজমেন্ট বাংলাদেশে খুব ভালোভাবে করা যায়। কিংবা যদি প্রদাহ অন্য জায়গায় হয়, মস্তিষ্কে কোথাও, সেই চিকিৎসা কিন্তু আছে। কাজে এক্ষেত্রে হামের রোগীর ল্যাবরেটরি পরীক্ষা করা গার্জিয়ানদের জন্য খুব একটা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আপনি চিকিৎসককে দেখান। আমরা যারা সার্ভেলেন্স করেন, যারা ল্যাবরেটরি গবেষণা করছে এবং যারা ক্লিনিশিয়ান, যারা চিকিৎসা করছে, তারাই বলে দিবেন যে তাকে, আপনি রোগীকে এই পরীক্ষাটা করে নিয়ে আসেন। সেই অনুযায়ী কিন্তু হবে। কিন্তু পরীক্ষার জন্য ক্রাইসিস করে রোগীর কোনো খুব একটা উপকার হবে না। একদম। আর দুটো ছোট ছোট প্রশ্ন আছে, তার ভিতরে একজন জানতে চাইছেন, টিকা দেওয়ার যে উদ্যোগ, সেটাকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু যে প্রক্রিয়ায় দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা কতটুকু ভালো হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করেছেন। তার কথা হচ্ছে, দীর্ঘ সারিতে বাবা মারা শিশু নিয়ে অপেক্ষা করছেন, কোনো শিশু যদি হামে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেটা তো আরো ছড়াতে পারে। আবার একজন শিশুকে টিকা দেওয়ার সময় আশপাশে অনেকে ঘিরে ধরছেন, তাতেও তো একটা জটিলতা কিংবা শিশুর প্রতি একটা আতঙ্ক তৈরি হতে পারে। এরকমও মন্তব্য অনেকে করেছেন। কোনো মন্তব্য করবেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই। টিকা দেওয়ার কিন্তু নিয়ম রয়েছে, কতটুকু দূরে দূরে থাকতে হবে। অবশ্যই ডাক্তার পরীক্ষা করবে, কারো যদি হাম থাকে তার টিকা দেওয়া হবে না, বা কোনো শিশু যদি তার জ্বর থাকে বা অন্য কোনো অসুস্থতা থাকে, তাকে টিকা দেওয়া হচ্ছে না। কিন্তু সে তো ওই টিকা কর্মীর কাছে যাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারছে না বা জানতে পারছে না। অবশ্যই যারা কর্তৃপক্ষ, তারা বসার ব্যবস্থা করবেন এবং দূরত্ব রেখে তাকে একটা করে একটা চেয়ার তারা বসবেন। অথবা তারা যে কতজন শিশুকে টিকা দেওয়া যাবে 1 ঘন্টার মধ্যে তাদেরকে ভিতরে অ্যালাউ করবে, নিয়ম আছে। কাজে একেবারে আমরা যদি উদাসীন থাকি, সাধারণ মানুষের কষ্টের প্রতি, সেটা করা চলবে না, এটা করতে হবে। আর টিকা দানের সময় অবশ্যই যারা সহকারী আছেন, তাদের দায়িত্ব হচ্ছে, যারা ভলান্টিয়ার, শুধুমাত্র টিকাদানকারী যিনি ব্যক্তি, নার্স বা স্বাস্থ্যকর্মী, তিনি টিকা দেবেন। বাকিরা কিন্তু মা তার শিশুকে কোলে নিয়ে রাখবো, যদি শিশু কোলে থাকে। বাকিরা কিন্তু দূরে থাকবে। সবাইকে একটা মাস্ক পরিয়ে দেওয়া হবে, শিশু ছাড়া।
শিশুকে আমরা মাস্ক পরতে বলি না, কারণ এতে তার শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা জি আচ্ছা, আরেকটা প্রশ্ন, অনেক প্রশ্ন তো আমি আর একটা একটু জানার চেষ্টা করি। একজন আসলে জানতে চাইছিলেন যে তার বাচ্চা আসলে 7 মাস আগে টিকা নিয়েছিলেন, তার আর নেওয়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, 1 মাসের মধ্যে হলে সেটা প্রয়োজন নেই। যেমন জরুরি ভিত্তিতে যারা টিকা পেয়েছেন কদিন আগে, তাকে 20 তারিখের টিকা প্রয়োজন নেই, কিন্তু 7 মাস তাকেও টিকা দিতে হবে, একটা বুস্টার হিসেবে কাজ করবে। এবং আমি তো আগেই বলেছি, আপা বলেছেন যে ভাইরাসটা তো শক্তিশালী হয়েছে, অনেক লোককে এই প্রতিরোধের দেয়ালটাকে দুর্বল করে ফেলেছে, ভেঙে ফেলেছে। কাজে তাকে আবারও টিকা দেওয়াটা জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সবাইকেই টিকা দিতে হবে যদি 1 মাসের ভিতর টিকা দেওয়া না থাকে। চমৎকার। অধ্যাপক শাহানুর শারমিন, আমরা আসলে যখন বিভিন্ন রকমের অপতথ্যগুলো ফ্যাক্ট চেক করি, তখন আমরা দেখতে পাই যে হাসপাতাল নিয়ে অনেক ধরনের কথা ছড়াচ্ছে, এবং কোনটা যে সত্য কোনটা মিথ্যা সেটা নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। অনেকে এটা বলার চেষ্টা করছেন যে হামের প্রাদুর্ভাব এতটাই বাড়ছে যে সব হাসপাতাল আসলে চিকিৎসকরা অতটা দক্ষ না, কিংবা আমাদের চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত হচ্ছে না, যে কারণে আসলে শেষ মুহূর্তেও আমরা সেই সাপোর্টটা দিতে পারছি। আসল চিত্রটা একটু বলবেন যাতে করে মানুষের বিভ্রান্তিটা কমে। আসলে একটা কথা বলি যে হঠাৎ করে যখন এত রোগ আক্রান্ত হয়ে যায় এত মানুষ, তখন তো একটা লোড পড়ে। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় তো কিছু ঘাটতি, কিছু খামতি আছে, এটা আমরাও স্বীকার করি। তবে সংক্রামক ব্যাধি যখন হয় তখন কিন্তু কিছু হাসপাতাল ডেডিকেটেড করা হয়। যেমন আপনি চাইলেই একটা রোগী নিয়ে একটা নর্মাল ওয়ার্ডে গিয়ে ভর্তি হতে পারবেন না, কারণ আমি যদি একটা ওয়ার্ডে, একটা শিশুদের ওয়ার্ড, সাধারণ ওয়ার্ডে যদি আমি একটা বাচ্চা নিয়ে হামের রোগী ভর্তি করাই, তাহলে সেটি কিন্তু আরো সংক্রমণ ঘটাবে। অতএব ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হতে হবে। আর হামের জন্য তো আসলে খুব বেশি কিন্তু জিনিসের দরকার নেই। এখানে সব শিশু ভেন্টিলেটর লাগছে না, কিছু অক্সিজেন লাগছে। সেই পর্যায়ে সরকারের সদিচ্ছা আছে, করার চেষ্টা আছে, যেমন ডিএনসিসি হাসপাতাল, শিশু হাসপাতাল, অনেক হাসপাতালে অথবা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেহেতু রোগীর সংখ্যা বেশি, সেই কারণে যে কোনোখানে আসলে আপনি যদি 100 জন মানুষ আপনার ম্যানেজ করার ক্যাপাসিটি থাকে, 1000 জন চলে আসলে তো একটু মিসম্যানেজমেন্ট হবে, সেটা মেনে নিতে হবে আমাদের আসলে এই পরিস্থিতিটা। কিন্তু সক্ষমতা আমাদের কেমন? আমাদের আসলে সক্ষমতাটা কেমন? প্রস্তুতি জায়গাটা কেমন? আসলে প্রস্তুতির জায়গাটা দেখুন, আমি নিজেও আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বিপদে পড়ে যাব। এটা আসলে সরকারের কর্তা ব্যক্তিরা বা যারা এই জিনিসটি সরাসরি হ্যান্ডেল করছেন তারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। ঠিক আছে, আমিও যেমন শুনেছি বা দেখেছি, যেরকম আমার কাছে মনে হয়েছে সরকারের সদিচ্ছা আছে, এবং চিকিৎসকের সংকট বা চিকিৎসকরা এক্সস্টেড হচ্ছেন আমার যেটা মনে হয়, কারণ এটা সবাই তো চিকিৎসা করতে পারবেন না। শিশু বিশেষজ্ঞ বা এদেরকে অন্যখান থেকে এনে আরো কিছু বিশেষজ্ঞ হয়তো আসতে পারে। এসব ব্যাপারে আসলে সরকারের মহলে অনেক আলোচনা, অনেক সভা, অনেক কিছু হচ্ছে। আমি যেটা মনে করি যে আস্তে আস্তে এটা ঠেকিয়ে দেওয়ার বা এটা নিয়ে আসলে আরো কিছু ভালো ডিল করার মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এবং আমরা আসলে এই মুহূর্তে যেহেতু টিকা কার্যক্রম হতে দেখছি, আশা করি পরিস্থিতি ভালো হবে। এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো, এবং সেদিন শঙ্কা না, হয়তো নতুন আশাবাদের কথা আপনাদের কাছ থেকে জানতে পারবো। ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আইডিসিআর এর সাবেক বিভাগীয় কর্মকর্তা ডক্টর মোশতাক হোসেন, এবং ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক শাহানুর শারমিন। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।